গল্পের শুরুতে আমরা অনেকগুলো সৈনিকদেরকে একটা রাজ্যের উপর আক্রমণ করার জন্য এগিয়ে যেতে দেখি। সবাই যখন আক্রমণ করার জন্য একদম তৈরি হয়ে যায়, তখন আমরা দেখি এই গ্রামের সমস্ত মানুষেরা লাইন ধরে একটা বৃদ্ধ লোকের কাছ থেকে একটা জাদুকরী ঔষধ পান করছে, এবং এটা পান করে সবাই অনেক শক্তিশালী হয়ে উঠছে। সেই সময় অবেলিক্স নামক এই লোকটা যখন ম্যাজিক্যাল ঔষধ পান করতে আসে, তখন বৃদ্ধ লোক বলে, তুমি এটা পান করতে পারবে না, কারণ তুমি ছোটবেলায় এই ম্যাজিক্যাল ঔষধের মধ্যে পড়ে গিয়েছিলে। তখন আমরা অ্যাস্ট্রিক্স নামক এই লোকটাকে দেখি। সে ওই ম্যাজিক্যাল ঔষধ পান করে অনেক শক্তিশালী হয়ে যায়। এভাবে সবাই ম্যাজিক্যাল ঔষধ পান করে শক্তিশালী হয়ে ওই সমস্ত সৈনিকগুলোর সাথে যুদ্ধ করে তাদের 12টা বাজাইতে শুরু করে। তারা যেই ম্যাজিক্যাল ঔষধের কারণে এত শক্তিশালী হয়েছে, ওই ঔষধ কিভাবে আবিষ্কার হয়েছিল এটা জানার জন্য গল্পটা এখান থেকে অনেক বছর অতীতে চলে আসে। আমরা অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাই। এই সুন্দর জঙ্গলের মাঝে আমরা অবেলিক্স আর অ্যাস্ট্রিক্সকে দেখতে পাই। তারা দুইজন ওই সময় অনেক ছোট ছিল। অবেলিক্স অ্যাস্ট্রিক্সকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাদের দুইজনের মতো দেখতে এই পুতুলটা গিফট করে, আর অ্যাস্ট্রিক্স তাকে এই 4 পাতাওয়ালা একটা ফুলের মতো কিছু একটা গিফট করে। তারা দুই বন্ধু ধীরে ধীরে এই জঙ্গল থেকে তাদের বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে, এবং আমরা এই গ্রামের অনেকগুলো সুন্দর দৃশ্য দেখতে পাই। গ্রামের সবাই নিজের নিজের কাজে অনেক ব্যস্ত ছিল। তখন এই গ্রামের সর্দার বৃদ্ধ লোকের বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে তার বাড়িতে চলে আসে আর বলে, তুমি কি ঠিক আছো? বৃদ্ধ লোক বলে, না, আমি একদমই ঠিক নেই। আমি কোনোভাবেই আমার ম্যাজিক্যাল ঔষধকে বানাতে পারছি না। অর্থাৎ একটু আগে গ্রামের সবাই যেই ঔষধ খেয়ে শক্তিশালী হয়েছিল, সে এখন এই ওষুধকে বানানোর চেষ্টা করছে মাত্র। বৃদ্ধ লোক বলে, আমি প্রায় সবকিছুই ট্রাই করে দেখেছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। সর্দার বলে, এটা অনেক কঠিন একটা কাজ, আমার মনে হয় না তুমি এটা করতে পারবে। বৃদ্ধ লোক বলে, এটাই তো সবচেয়ে বড় সমস্যা। ওইদিকে জুলিয়াসের শক্তি দিন দিন বেড়েই যাচ্ছে। সে যদি একবার রাজা হয়ে আমাদের এই গোল গ্রামের উপর আক্রমণ করে, তাহলে আমরা তাদের সামনে টিকতে পারবো না। সর্দার বলে, তুমি চিন্তা করো না, সে আমাদের কিছুই করবে না। বৃদ্ধ লোক বলে, আমিও এটাই আশা করছি। এটা বলে বৃদ্ধ লোক বাচ্চাদেরকে পড়ানোর জন্য চলে যায়। এই গল্পে বৃদ্ধ লোককে সবাই গেটাফিক্স বলে ডাকে। এই শব্দের মানে হলো এক ধরনের জাদুকর বা অনেক জ্ঞানী একজন পার্সন, যে কিনা বিভিন্ন রকম ম্যাজিক্যাল পোশন বা ঔষধ তৈরি করে। যাই হোক, এইদিকে বাচ্চারা অনেকগুলো মানুষদের সামনে নির্ভয়ে কিভাবে কথা বলতে হয় সেটার প্র্যাকটিস করছিল। যখন অবেলিক্স আর অ্যাস্ট্রিক্স কথা বলার জন্য সবার সামনে আসে, তখন অবেলিক্স একদমই কথা বলতে পারছিল না। তাই অ্যাস্ট্রিক্স পুরো সিচুয়েশনটাকে একাই হ্যান্ডেল করে নেয়। আর পড়াশোনা শেষ হওয়ার পরে সে অবেলিক্সকে বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নিয়েছি। সত্যিকারের বন্ধুর মানেই তো এটা, আমাদের সবসময় একে অপরকে সাহায্য করতে হবে। পরের দৃশ্যে আমরা একটা গরুর গাড়ি দেখি। গাড়ির ভিতর থেকে একটা ছোট্ট বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চাটার মা বাবা এই গ্রামের সর্দারকে বলে, আমি একে কিছুদিনের জন্য আপনার কাছে রেখে যাচ্ছি, কোনো অসুবিধা নেই তো? সে বলে, না, কোনো অসুবিধা নেই। যদি প্রতিবেশীরা প্রতিবেশীদেরকে সাহায্য না করে, তাহলে কে সাহায্য করবে? সে এখানে আমার সাথে অনেক ভালো থাকবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। তখন এই ছেলেটা সামনে তাকিয়ে অবেলিক্স আর অ্যাস্ট্রিক্সকে দেখতে পায়, আর তাদের কাছে এসে তাদেরকে মারধর করে অনেক বিরক্ত করতে থাকে। তারা দুইজন ওই বেয়াদব ছেলেটার হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে পালাতে ওই বৃদ্ধ লোকের অর্থাৎ তাদের মাস্টারের বাড়ির সামনে চলে আসে। অ্যাস্ট্রিক্স বলে, আমাদের মাস্টারের বাড়ির ভিতরে যে লুকাতে হবে। অবেলিক্স বলে, না, আমাদের ওখানে যাওয়াটা একদমই উচিত হবে না, আমার ভয় করছে। তখনই ওই বেয়াদব ছেলেটা এখানে এসে অবেলিক্সকে ধাক্কা মেরে তার খেলনাটা লাথি মেরে দূরে ফেলে দেয়। এটা দেখে অ্যাস্ট্রিক্স রাগান্বিত হয়ে বলে, তুমি আমাদেরকে এত বিরক্ত করছো কেন? তুমি অনেক ভীতু একটা ছেলে। সে বলে, তার মানে তোমরা অনেক বাহাদুর ছেলে, তাহলে তোমরা আমাকে দেখে পালাচ্ছ কেন? তোমরাই তো এইমাত্র বললে যে মাস্টারের ঘরের ভিতরে যেতে আমার ভয় লাগছে।
অ্যাস্ট্রিক্স বলে, আমার একটুও ভয় লাগছে না, আমি যখন ইচ্ছা তখনই মাস্টারের বাড়িতে যেতে পারি, আমরা আজকে রাতেই ওনার বাড়িতে যাব। বেয়াদব ছেলেটা বলে, কিন্তু আমি কিভাবে বিশ্বাস করব? অ্যাস্ট্রিক্স বলে, আমরা মাস্টারের বাড়ি থেকে ওনার গোল্ডেন সিগল বা সোনার কুড়ালিকাটা নিয়ে আসব, যেটা দিয়ে ধান কাটা হয়। অবেলিক্স বলে, আমরা ওইটা আনতে পারবো না, ওইটা আমাদের মাস্টার অনেক রকম জাদু করার জন্য ব্যবহার করে। বেয়াদব ছেলেটা বলে, ঠিক আছে, তোমরা যদি ওইটা আনতে পারো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব, কিন্তু যদি তোমরা ওইটা আনতে ব্যর্থ হও তাহলে আমি তোমাদের দাঁত ভেঙে ফেলবো। প্রচণ্ড শীতের রাতে বরফ পড়াকালীন সময় সমস্ত গ্রামের মানুষেরা আগুন জ্বালিয়ে ওই আগুনের চারপাশে বসেছিল। সেই সুযোগে অ্যাস্ট্রিক্স আর অবেলিক্স তাদের মাস্টারের বাড়ির ভিতরে চলে আসে আর আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। তখন অবেলিক্স সামনে বৃদ্ধ লোকের তৈরি করা এই জাদুকরী ঔষধ দেখে সেটার দিকে এগিয়ে যায়। সে পিছনে তাকিয়ে দেখে অ্যাস্ট্রিক্স আশেপাশে খোঁজাখুঁজি করছে। সেই সুযোগে অবেলিক্স এই জাদুকরী ঔষধকে একটু পান করে আর সে অনুভব করে এই ঔষধের টেস্ট কেমন জানি একটু অদ্ভুত মনে হচ্ছে। তখন সে পাশের টেবিল থেকে একটা বিশাল বড় চিংড়ি মাছ আর কয়েকটা স্ট্রবেরি ওই ঔষধের মধ্যে মিশিয়ে দেয়, আর ঔষধের কালার এবং টেস্ট দুইটাই পরিবর্তন হয়ে যায়। অন্যদিকে সমস্ত গ্রামবাসীরা যখন আগুনের পাশে বসে খাবার খাচ্ছিল, তখন ওই বেয়াদব ছেলেটা নাটক করে বৃদ্ধ লোককে বলে, মাস্টার, আমার পেটে অনেক ব্যথা করছে এবং সাথে সাথে আমার হাত, পা, মাথা, গলা সব ব্যথা করছে। এটা শুনে বৃদ্ধ লোক ঔষধ নেওয়ার জন্য তার বাড়িতে আসতে থাকে আর ছেলেটা এভাবে খিলখিল করে হাসতে থাকে। বৃদ্ধ লোক যখন তার বাড়িতে প্রবেশ করে তখন অবেলিক্স এখানে লুকিয়ে পড়ে। বৃদ্ধ লোক যখন ঔষধ নিয়ে বাড়ির বাহিরে যায় তখন অবেলিক্সের হাত ছুটে গিয়ে সে ওই ম্যাজিক্যাল ঔষধের মধ্যে পড়ে যায় এবং সেখানে অনেক বড় একটা ধামাকা হয়। পরের দৃশ্যে আমরা বৃদ্ধ লোককে অবেলিক্সের চিকিৎসা করতে দেখি। কিছুক্ষণ পরে অবেলিক্সের জ্ঞান ফিরে আসে আর সে বলে, আমার ক্ষুধা লেগেছে। তারপর অবেলিক্স খাওয়া দাওয়া করতে শুরু করে। সে অনেক দ্রুত গতিতে পুরো গ্রামবাসীর খাবারগুলো একাই খেতে থাকে। রাত থেকে সকাল হয়ে যায় কিন্তু তার খাওয়া শেষ হয় না। পরের দৃশ্যে আমরা দেখি অ্যাস্ট্রিক্স তার মাস্টারের কাছে তার বাড়িতে বিনা অনুমতিতে যাওয়ার জন্য ক্ষমা চাচ্ছিল। সে বলে, সব দোষ আমারই ছিল, আমার জন্যই অবেলিক্স ঔষধের পাতিলে পড়ে গিয়েছিল। সে কি এখনো আমার বন্ধু থাকবে? মাস্টার বলে, হ্যাঁ, সে তোমার বন্ধু অবশ্যই থাকবে, এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। তারপর অবেলিক্স আর অ্যাস্ট্রিক্স আবারও একসাথে সময় কাটাতে শুরু করে। তারা যখন বরফ দিয়ে খেলা করছিল তখন অবেলিক্স যখন বরফ মারে তখন ওই বরফটা অনেকগুলো বাড়িকে এভাবে ভেদ করে সামনের দিকে এগিয়ে যায়। তারপর আমরা তাদেরকে এই পাথরগুলোর মাঝখানে দেখতে পাই। অবেলিক্স অনেক ভারী ভারী ও বিশাল আকৃতির পাথরগুলো অনেক সহজেই উঠাতে পারছিল। এটা দেখে তারা বুঝতে পারে যে অবেলিক্সের ভিতরে অসাধারণ শক্তি চলে এসেছে। অ্যাস্ট্রিক্স বলে, আমাদের তোমার এই শক্তির কথাটা সবার কাছ থেকে গোপন রাখতে হবে। তারা যখন হাসাহাসি করতে করতে তাদের বাড়ির দিকে আসছিল তখন এই বেয়াদব ছেলেটা তাদের সামনে এসে বলে, তোমরা তো মাস্টারের ওই সোনার কুড়ালটা আনতে ব্যর্থ হয়েছ, তো এখন আমি তোমাদের মধ্যে কার দাঁত ভাঙব? অবেলিক্স অ্যাস্ট্রিক্সকে বলে, আমি কি আমার শক্তির কথাটা একে বলতে পারি? অ্যাস্ট্রিক্স বলে, একদমই না, এটা আমাদের সিক্রেট, এটা আমরা কাউকে বলতে পারবো না। বেয়াদব ছেলেটা বলে, তোমরা আমার কাছ থেকে কি লুকাচ্ছ, এখনই আমাকে বলো। তখনই অবেলিক্স তাকে হালকা করে একটু ধাক্কা মারে আর সে আকাশে উড়ে যায় এবং তার নিজেরই দাঁত ভেঙে যায়। কিন্তু তখন এই দৃশ্যটা বৃদ্ধ লোক দেখে ফেলে আর অনেক অবাক হয়ে যায় এবং তাদের দুইজনকে নিজের বাড়িতে নিয়ে এসে ওই ম্যাজিক্যাল ওষুধটা আবারও তৈরি করে। ওষুধের কালারটা ওই রকম হয়নি যেই রকম কালারের ঔষধে অবেলিক্স পড়েছিল। বৃদ্ধ লোক বলে, তুমি কি এটার মধ্যে আরো কিছু মিশিয়েছিলে? অবেলিক্স বলে, আমি একটা বড় চিংড়ি মাছ আর কয়েকটা স্ট্রবেরি মিশিয়েছিলাম। বৃদ্ধ লোক চিংড়ি মাছ আর স্ট্রবেরি মেশানোর পরেও ওষুধের কালারটা আগেরটার মতো হচ্ছিল না। বৃদ্ধ লোক জিজ্ঞাসা করে, তুমি কি শিওর এটাতে আর কিচ্ছু মেশাওনি? যেমন কোনো পাতা, কোনো ফুল, কোনো ফল বা কোনো গাছের একটা বীজ ইত্যাদি?
তখন অ্যাস্ট্রিক্সের মনে পড়ে যায় সে ওই সময় যেই 4 পাতাওয়ালা একটা ঘাস বা ফুলের মতো কিছু একটা অবেলিক্সকে দিয়েছিল, ওইটা ওই সময় অবেলিক্সের পকেটেই ছিল। এবং সে যখন ওই ম্যাজিক্যাল ঔষধের মধ্যে পড়েছিল তখন তার সাথে ওই পাতাটাও মিশিয়ে গিয়েছিল। তারপর তারা একসাথে ওই 4 পাতাওয়ালা ঘাস বা ফুল খুঁজতে থাকে। তারা সেটা খুঁজে পেলে যখন বৃদ্ধ লোক ওইটা ওষুধের মধ্যে মিশিয়ে দেয় তখন কালারটা সেম টু সেম আগেরটার মতো হয়ে যায় এবং আগের বারের মতোই ছোট্ট একটা ধামাকা হয়। বৃদ্ধ লোক যখন ওষুধ খেয়ে টেস্ট করে তখন তার শরীরে একটা কাঁপুনি অনুভব হয় এবং এই বড় আলমারিটা সে খুব সহজেই উঠিয়ে ফেলে। কিন্তু তার শরীরের এই শক্তিটা অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু অবেলিক্সের শরীরে যেই শক্তি এসেছিল সেটা এখনো শেষ হয়নি। বৃদ্ধ লোক বলে এই ওষুধের প্রভাবটা অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, আমার এটাকে নিয়ে আরো স্টাডি করতে হবে। আর যতদিন না এই ওষুধকে আমি ভালোভাবে বুঝতে পারছি ততদিন এটাকে গ্রামবাসীর কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। তখন সেখানে গ্রামের প্রধানও উপস্থিত ছিল। সে বলে, তুমি একটু বেশি চিন্তা করছো, আমাদের মধ্যে এইটুকু আক্কেল তো অবশ্যই আছে যে আমরা এই ঔষধের কোনো উল্টাপাল্টা ব্যবহার করব না। পরের দৃশ্যে আমরা দেখি গ্রামের সমস্ত মানুষেরা এই ম্যাজিক্যাল ঔষধকে পান করার জন্য একে অপরের সাথে মারামারি করতে শুরু করেছে আর ঔষধ পান করে শক্তিশালী হয়ে সব ফালতু কাজ করছে। এটা দেখে বৃদ্ধ লোক রাগান্বিত হয়ে ঔষধ এভাবে ফেলে দিয়ে বলে, অনেক হয়েছে, এই ঔষধ আর কেউ পাবে না। এই ম্যাজিক্যাল ঔষধের প্রয়োগটা তখনই হবে যখন আমাদের গ্রামটা কোনো একটা বিপদের মধ্যে থাকবে। এটা বলে বৃদ্ধ লোক বাড়ির ভিতরে চলে যায়। তারপর গল্পটা অনেক বছর সামনে চলে আসে। আমরা দেখতে পাই অবেলিক্স আর অ্যাস্ট্রিক্স এখন অনেক বড় হয়ে গিয়েছে। এপিসোডের শুরুতে আমরা এই মেয়েটার সাথে এই লোকটাকে কথা বলতে দেখি। তারা বলছিল সম্পূর্ণ গৌল রাজ্যটিকে আমাদের রোমান রাজ্য দখল করে নিয়েছে, কিন্তু শুধুমাত্র গৌল রাজ্যের ছোট্ট একটা গ্রামকে এখনো দখল করতে পারেনি। লোকটা বলে, ওই ছোট্ট একটা গ্রামকে দখল করতে না পারলে কি হবে? আমি তো মনে করি আমাদের রোমান রাজ্য সম্পূর্ণ গৌল রাজ্যটাকে দখল করেই নিয়েছে। মেয়েটা বলে, কিন্তু ওই একটা গ্রামকে দখল না করা পর্যন্ত আমরা এটা বলতে পারি না যে আমরা পুরো রাজ্যকে দখল করেছি। লোকটা বলে, একটা গ্রামে কিছুই যায় আসে না, তুমি এত ভেবো না। এই মেয়েটার নাম হলো মেটাডাটা। তারপর তারা দুইজন এই রোমান রাজ্যের নেতা জুলিয়াস সিজারের কাছে চলে আসে। জুলিয়াস এই লোকটাকে বলে, আমরা এখনো গৌল রাজ্যের ওই ছোট্ট গ্রামটাকে দখল করতে পারিনি কেন? এই লোকটা বলে, কারণ ওই রাজ্যের সবাই একটা জাদুকরী ঔষধ পান করে অনেক শক্তিশালী হয়ে যায়, আর ওই ঔষধ তাদের গ্রামের একজন মহাজ্ঞানী জাদুকর বানিয়ে থাকে, সেজন্য তাদেরকে পরাজিত করা অসম্ভব। জুলিয়াস বলে, আমাদের রোমানদের জন্য কাউকে পরাজিত করা অসম্ভব নয়। ওই গ্রামের প্রত্যেকটা মানুষকে আমার সামনে মাথা নত করতে হবে, আমার কাছে ক্ষমা চাইতে হবে, তখন আমার মনটা শান্ত হবে। মেটাডাটা বলে, আমরা হয়তো তাদের নিয়মকানুনের ফায়দা উঠিয়ে তাদেরকে পরাজিত করতে পারি। যেমন সম্ভবত আপনি এটা জানেন যে যদি কখনো কোনো অন্য রাজ্যের সর্দার একটা রাজ্যকে দখল করতে চায়, তখন সে যেই রাজ্যকে দখল করবে ওই রাজ্যের সর্দারকে লড়াই করার জন্য একটা চ্যালেঞ্জ দিতে হবে। ওই লড়াইতে যেই সর্দার জিতে যাবে সে ওই দুইটা রাজ্যের বা দুইটা গ্রামেরই সর্দার হয়ে যাবে। যদি আমরা এমন কাউকে ঠিক করতে পারি যে আমাদের পক্ষ থেকে গৌল রাজ্যের ওই ছোট্ট গ্রামের সর্দারকে লড়াইয়ে হারিয়ে ফেলতে পারবে, তাহলে ওই গ্রামটা আমাদের দখলে চলে আসবে। এই কথাটা জুলিয়াসের অনেক ভালো লাগে, আর সে বলে, তোমরা এই আইডিয়ার উপর এখনই অ্যাকশন নেওয়ার প্রস্তুতি গ্রহণ করো। আমি খুব শীঘ্রই ওই গ্রামকে আমার দখলে দেখতে চাই। আমি সবার উপরে দাঁড়িয়ে থাকব, আর ওই গ্রামের সবাই আমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে, এবং এই মিশনের সমস্ত দায়িত্ব আমি মেটাডাটাকে দিচ্ছি। তোমরা আগামীকালকেই ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। জুলিয়াস মেটাডাটার সাথে এই লোকটাকেও যেতে বলে, আর বলে, তোমরা যদি এই মিশনে ফেল হও তাহলে আমি তোমাদেরকে আমার পোষা সিংহর খাবার বানিয়ে দেব। পরের দৃশ্যে আমরা অবেলিক্স আর অ্যাস্ট্রিক্সের গ্রামের সবাইকে আগুনের চারপাশে বসে আনন্দ করতে দেখি। তখন এই গ্রামের সর্দার গোল মাটোলিক্স সবাইকে বলে, বিগত 1 মাস ধরে রোমান রাজ্যের কেউই আমাদেরকে একটুও বিরক্ত করেনি, আর এটার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমাদের মাস্টারের বানানো জাদুকরী ঔষধ, যেটার কারণে আমরা সারা জীবন স্বাধীন হয়ে থাকব। সবাই তাদের মাস্টারের অনেক প্রশংসা করতে থাকে।
সমস্ত গ্রামবাসীরা এখানে একসাথে অনেক আনন্দ করতে থাকে। সেখানে তাদের সর্দার গোল মাটোলিক্স ইচ্ছামতো কবজি ডুবিয়ে খাবার খেতে থাকে। সে 20-25টা মুরগি একাই খেয়ে ফেলে। সে এতটা পরিমাণে খাচ্ছিল যে তার খাওয়া দেখে গোপাল ভাঁড় নিজেও শরম পেয়ে যাবে। পরের দিন সকালে আমরা পটাশ নামক এই লোকটাকে একটা সমুদ্রের পাড়ে শুয়ে শুয়ে এনজয় করতে দেখি। তখন একটা সুন্দরী মেয়ে এসে তাকে বকা দিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলে। সে ঘুম থেকে উঠে সামনে এদেরকে দেখতে পায় আর বলে, ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। আমরা ওই গ্রামের কারোর সাথেই যুদ্ধ করে টিকতে পারছিলাম না, সেজন্য বিগত 1 মাস ধরে এখানে সময় কাটাচ্ছিলাম। আপনাদের সঙ্গে দেখা করে ভালো লাগলো। এখন এই যুদ্ধটা আপনাদের হাতে, আমি এখন চলে যাচ্ছি। কিন্তু এই লোকটা তাকে এখান থেকে যেতে দেয় না। সে বলে, তুমি এখানেই থেকে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে। আমরা এখানে ওই ছোট্ট গ্রামটাকে নিজেদের দখলে নিয়ে সেটাকে রোমান রাজ্যের একটা অংশ বানাতে এসেছি। পরের দৃশ্যে আমরা দেখি গতকাল রাতে এত রাক্ষসের মতো খাওয়ার কারণে আজকে তার পেটে গন্ডগোল হয়েছে। সে কোনোভাবেই নড়াচড়া করতে পারছিল না। তার পেটে একটু টাচ করতেই সে ব্যথায় একদম লাফিয়ে ওঠে। বৃদ্ধ লোক বলে, তুমি কোনোদিনও আমাদের কথা শোনো না কেন? সবসময় শুধু খাওয়া দাওয়া করতেই থাকো। এত খারাপ অবস্থা দেখে বৃদ্ধ লোক গোল মাটোলিক্সকে 1 ফোঁটা ঔষধ খাইয়ে দেয়। এইদিকে আমরা তাদের গ্রামের পাশের এই জঙ্গলে মেটাডাটা আর ওই লোকগুলোকে দেখতে পাই। মেটাডাটা বলে, আমার কাছে 3টা প্ল্যান আছে। প্রথম প্ল্যান হলো, আমরা এই গ্রামের সবাইকে প্রথমত আমাদের সামনে মাথা নত করার একটা সুযোগ দেব। আর দ্বিতীয়ত, যদি তারা মাথা নত না করে তাহলে আমরা আমাদের একজন শক্তিশালী লোককে দিয়ে এই গ্রামের সর্দার গোল মাটোলিক্সের সাথে তাকে ফাইট করাবো। আর তৃতীয়ত, জুলিয়াস এই ফাইট জিতে যাবে আর এই গ্রামটাও একটা রোমান রাজ্যের অংশ হয়ে যাবে। পটাশ নামের এই লোকটা বলে, কিন্তু আমাদের তাদেরকে ওই জাদুকরী ঔষধের কাছ থেকে দূরে রাখতে হবে, কারণ ওইটা না থাকলে তারা নিজে নিজেই দুর্বল হয়ে যাবে। মেটাডাটা বলে, তাহলে আমাদের তাদের ওই বিজ্ঞানী জাদুকরকে কিডন্যাপ করতে হবে। জাদুকর না থাকলে ঔষধ তৈরিই হবে না। ওইদিকে আমরা দেখি বৃদ্ধ লোক যখন এক জায়গায় যাচ্ছিল তখন অ্যাস্ট্রিক্স তাকে জিজ্ঞাসা করে, মাস্টার আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধ লোক বলে, আমি ম্যাজিক্যাল ঔষধ বানানোর জন্য কিছু সামগ্রী নিতে জঙ্গলের দিকে যাচ্ছি। অ্যাস্ট্রিক্স বলে, তাহলে আমিও আপনার সাথে আসছি। বৃদ্ধ লোক বলে, না, কোনো প্রয়োজন নেই, আমি কিছু সময় একা থাকতে চাই। এটা বলে সে একাই চলে যায়। কিছুক্ষণ পরে অ্যাস্ট্রিক্স অবেলিক্সকে বলে, আমাদের মাস্টার জঙ্গলে একা গিয়েছেন, আমার কেমন জানি ঠিক মনে হচ্ছে না, তাই আমিও জঙ্গলে যাচ্ছি, তুমি কি যাবে? অবেলিক্স বলে, হ্যাঁ আমিও যাব। তখন অবেলিক্স পাথর দিয়ে কি জানি একটা বানাচ্ছিল। সে ওই পাথরটাও নিজের সাথে নিয়ে আসে। এইদিকে বৃদ্ধ লোক যখন জঙ্গলে এসে আশেপাশে গাছ লতাপাতা খুঁজছিল তখন সেখানে এই 3টা লোক এসে বৃদ্ধ লোককে ধরে ফেলে। আর সেই মুহূর্তেই অ্যাস্ট্রিক্স আর অবেলিক্স জঙ্গলে বৃদ্ধ লোকের চিৎকার শুনে দৌড়ে এখানে চলে আসে। এই 3টা লোক বৃদ্ধ লোককে নিয়ে দৌড়াতে শুরু করে। সেই সময় অ্যাস্ট্রিক্স তার সঙ্গে থাকা একটু জাদুকরী ঔষধ পান করতে যেয়ে সেটা হাত থেকে নিচে পড়ে নষ্ট হয়ে যায়। তখন অবেলিক্স তার হাতে থাকা এই বিশাল বড় পাথরটা তাদের দিকে ছুঁড়ে মারে। পাথরটা সোজা এসে বৃদ্ধ লোকের উপরে পড়ে আর ওই 3টা লোক পালিয়ে যায়। অ্যাস্ট্রিক্স বলে, তোমাকে এত বড় পাথরটা এখানে ছুঁড়ে মারতে কে বলেছিল? তুমি সবসময় সবকিছু নষ্ট করে দাও। এটা শুনে অবেলিক্স অ্যাস্ট্রিক্সের সাথে ঝগড়া করতে শুরু করে। তারা মাস্টারের দিকে তাকিয়ে ঝগড়া করা বন্ধ করে এই বড় পাথরটা সরিয়ে দেখতে পায় তাদের মাস্টারের দেহ নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছে। এইদিকে আমরা দেখি এই 3টা লোক আবারও মেটাডাটার কাছে ফিরে এসে তাদের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তখন এই লোকটা বাহিরে এসে বলে, এখন তোমরা বৃদ্ধ লোককে ঠিকানায় লাগিয়ে অনেক ভালো একটা কাজ করেছ। এখন আমাদের তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য একজন লোককে ঠিক করতে হবে। তারপর মেটাডাটা আর তার আঙ্কেল এই লোকটার কাছে চলে আসে। মেটাডাটা ওই লোকটাকে বলে, আমরা চাই আপনি একটা গৌল গ্রামের সর্দারের সাথে লড়াই করে ওই গ্রামটাকে নিজের দখলে নিয়ে নিন। আপনি কি এটা করতে পারবেন? লোকটা বলে, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। এটা বলে সে তাদেরকে তার ফাইটিং স্কিল দেখাইতে শুরু করে আর বলে, ওই সর্দারের নাম কি? শুধু আমাকে নামটা বলো, আমি তাকে মেরে তার চাটনি বানিয়ে দেব। মেটাডাটা বলে, তার নাম হচ্ছে গোল মাটোলিক্স। এই নামটা শুনে এই লোকটা অনেক ভয় পেয়ে যায় আর বলে, সে তো আমাকেই চাটনি বানিয়ে দেবে।
ম্যাজিক্যাল ঔষধ পান করে সে অনেক শক্তিশালী হয়ে যায়। এই লোকটা বলে, তুমি চিন্তা করো না, তাদের কাছে ওই ঔষধ নেই, আর তাদের ওই বৃদ্ধ লোকও এখন আর নেই। তোমার সামনে গোলমাটোলিক্স একটুও টিকতে পারবে না। তুমি যদি যুদ্ধ করে তাকে হারিয়ে দাও তাহলে তুমি রোমান রাজ্যের সেনাপতি হয়ে যাবে। এটা শুনে এই লোকটা খুশি হয়ে যায়। ওইদিকে আমরা দেখি অবেলিক্স আর অ্যাস্ট্রিক্স অসুস্থ বৃদ্ধ লোককে নিয়ে যখন গ্রামে আসে তখন এটা দেখে সবাই অনেক চিন্তিত হয়ে যায়। বেশ অনেকক্ষণ পর যখন বৃদ্ধ লোকের জ্ঞান ফিরে আসে তখন তারা বুঝতে পারে যে ওই পাথর পড়ার কারণে বৃদ্ধ লোকের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। সে এখানে কাউকেই চিনতে পারছিল না। সে একদম বাচ্চাদের মতো আচরণ করছিল। অ্যাস্ট্রিক্স বৃদ্ধ লোকের কাছে যেয়ে বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি অ্যাস্ট্রিক্স। বৃদ্ধ লোক বলে, তোমার নাকটা অনেক সুন্দর। অ্যাস্ট্রিক্স বলে, আমাদের কাছে ম্যাজিক্যাল ঔষধ শেষ হয়ে গিয়েছে। ওই ঔষধ কিভাবে বানাতে হয় এটা আপনার মনে আছে? বৃদ্ধ লোক বলে, না, আমার কিচ্ছু মনে নেই। এটা বলে বৃদ্ধ লোক ছোট বাচ্চাদের মতো খেলতে থাকে। এইসব দেখে অ্যাস্ট্রিক্স বলে, এখন আমাদের জন্য অনেক ভয়ানক কিছু একটা অপেক্ষা করছে। এই কথার সাথে এই এপিসোড এখানেই শেষ হয়। এপিসোডের শুরুতে আমরা দেখি অ্যাস্ট্রিক্স, অবেলিক্স আর গোলমাটোলিক্স একটা ঘরের ভিতরে তাদের মাস্টারের সেবা যত্ন করছিল। তারা ওই ঘর থেকে বাহিরে আসলে গোলমাটোলিক্স গ্রামের সবাইকে বলতে থাকে, আমাদের মাস্টারের অবস্থা অনেক খারাপ, ওনার স্মৃতিশক্তি এখনো ফিরে আসেনি এবং আমাদের কাছে তার বানানো সেই ম্যাজিক্যাল ঔষধও নেই। কিন্তু আপনারা চিন্তা করবেন না, যখনই ওনার জ্ঞান ফিরে আসবে আমরা ওনার বানানো ম্যাজিক্যাল ঔষধ পান করে আবারও যুদ্ধ করতে চলে যাব। তখন সেখানে অ্যাবলিক্স নামক এই লোকটা চলে আসে আর গোলমাটোলিক্সকে বলে, আমি অনেক বড় একটা যুদ্ধের জন্য তোমাকে চ্যালেঞ্জ করতে এসেছি। নিয়ম অনুযায়ী যে জিতবে সে হেরে যাওয়া সর্দারের গ্রামের প্রধান হয়ে যাবে। আগামী পূর্ণিমার রাতে তোমার এবং আমার যুদ্ধ হবে। গোলমাটোলিক্স বলে, কিন্তু পূর্ণিমার রাত তো অল্প কিছু দিনের মধ্যেই চলে আসবে। অ্যাবলিক্স বলে, হ্যাঁ, এখন চলে যাচ্ছি, কিন্তু সেদিন আমি তোমাকে ভর্তা বানিয়ে দেব। তখন বৃদ্ধ লোক উল্টাপাল্টা বকবক করতে করতে সেখানে চলে আসে। অ্যাবলিক্স বৃদ্ধ লোককে জীবিত দেখে অনেক ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে চলে যায়। বৃদ্ধ লোকের বকবক শুনে অ্যাস্ট্রিক্স বলে, আমার অনেক চিন্তা হচ্ছে। অবেলিক্স, তুমি মাস্টারের বাড়িতে যে ওনার সমস্ত সামগ্রীগুলো এখানে নিয়ে আসো, দেখা যাক ওনার ম্যাজিক্যাল ঔষধ বানানো এখনো মনে আছে কিনা। ওইদিকে আমরা দেখি পটাশ নামক এই লোকটা মেটাডাটাকে জিজ্ঞাসা করে, যুদ্ধ তো শুধু 2টা লোকের মধ্যে হবে, তাহলে তুমি এখানে এত কিছু আয়োজন করছো কেন? মেটাডাটা বলে, এটা শুধু সামান্য একটা যুদ্ধ না, এটা আমাদের নেতা জুলিয়াসের জন্য অনেক বড় একটা অর্জন। উনি আজকে রাতেই এখানে চলে আসবেন, সেজন্য আমাদের ওনাকে অনেক ধুমধাম করে স্বাগতম জানাতে হবে। তখন অ্যাবলিক্স সেখানে এসে পটাশকে বলে, গোলমাটোলিক্সের গ্রামে বৃদ্ধ লোক এখনো জীবিত রয়েছে। পটাশ বলে, কি বলছো? এটা তো অসম্ভব। ওই দিন তার উপরে বিশাল বড় একটা পাথর পড়েছিল, তার তো চ্যাপ্টা হয়ে যাওয়ার কথা। অ্যাবলিক্স বলে, তুমি কি বলছো? তাকে তো আমি একদম সুস্থ অবস্থায় দেখে আসলাম। পটাশ বলে, ঠিক আছে, আমি নিজে যে ব্যাপারটা দেখে আসছি। এইদিকে আমরা দেখি অ্যাস্ট্রিক্স আর অবেলিক্স সমস্ত সেটআপ তৈরি করে দেয় আর বৃদ্ধ লোককে বলে, আপনি বিভিন্ন জিনিস এই পাতিলে রেখে ম্যাজিক্যাল ঔষধ বানানোর চেষ্টা করুন। কিন্তু বৃদ্ধ লোক কিছুই করতে পারছিল না, উল্টো সে উল্টাপাল্টা কাজ করে সেখানে বিস্ফোরণ করতে থাকে। তখন পটাশ এখানে এসে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে তারা কি করছে। কিছুক্ষণ পরে বৃদ্ধ লোকের উল্টাপাল্টা এক্সপেরিমেন্টের ফলে একটা বিস্ফোরণ হয়ে এই পাতিলটা উড়ে সোজা পটাশের উপরে এসে পড়ে এবং পটাশ এভাবে পানিতে পড়ে যায়। এদিকে অনেকক্ষণ চেষ্টা করার পরে বৃদ্ধ লোক এমন একটা ঔষধ বানিয়ে ফেলে যেটা বানানোর পরে কোনো বিস্ফোরণ হয়নি। অবেলিক্স বলে, আমি এই ঔষধ পান করে টেস্ট করে দেখছি। গোলমাটোলিক্স বলে, না, তোমাদের সর্দার আমি, তাই আমার টেস্ট করা উচিত। অ্যাস্ট্রিক্স বলে, না, এই ওষুধ পান করে যদি আপনি ফেটে যান তাহলে কোনো রকম যুদ্ধ ছাড়াই ওই অ্যাবলিক্স আমাদের সর্দার হয়ে যাবে। তখন তারা এখান থেকে পটাশকে ধরে এখানে নিয়ে আসে আর তাকে এই পাতিলের ভিতর থেকে বের করে বলে, আমরা তোমাকে কিচ্ছু করব না, শুধু তোমাকে একটা স্যুপ খেতে হবে। অ্যাস্ট্রিক্স তাকে ঔষধ দিলে সে পান করে এবং তার শরীর সবুজ রঙের হয়ে যায়। পটাশ ভয় পেয়ে বলে, তোমরা এটা আমার সাথে কি করছো? অ্যাস্ট্রিক্স বলে, আমরা তোমাকে ঠিক করে দেব, ভয় পেও না, আমাদের উপর বিশ্বাস রাখো। তারপর তারা ঔষধে অনেক রকম এক্সপেরিমেন্ট করে পটাশকে পান করাতে থাকে আর পটাশের শরীর এক এক সময় এক একভাবে রঙিন হতে থাকে।
এভাবে বেশ অনেকক্ষণ রং নিয়ে খেলা করার পরে পটাশের শরীরের রং আবারও আগের মতো হয়ে যায়, কিন্তু এইবার এই ওষুধের কারণে সে বেলুনের মতো আকাশে উড়ে যায়। অ্যাস্ট্রিক্স দৌড়ে যেয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আর পটাশ উড়তে উড়তে মেটাডাটা আর তার আঙ্কেলের কাছে চলে আসে আর বলে, আমি একটা খারাপ খবর নিয়ে এসেছি। সেটা হলো ওই বিজ্ঞানী জাদুকর এখনো জীবিত আছে, তবে একটা ভালো খবর হলো ওই জাদুকরের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে এবং ওই ম্যাজিক্যাল ঔষধ কিভাবে বানাতে হয় সে সেটাও ভুলে গিয়েছে। এটা শুনে এই লোকটা বলে, অনেক ভালো হয়েছে, এখন আমাদের বিজয় নিশ্চিত। এইদিকে আমরা দেখি এই বৃদ্ধ লোকটা গোলমাটোলিক্সকে লড়াই করার ট্রেনিং দিচ্ছিল, কিন্তু গোলমাটোলিক্স তার এত বড় পেট নিয়ে ঠিকমতো কিছুই করতে পারছিল না। সেই সময় তারা তাদের মাস্টারকে এভাবে ভংচং করতে দেখে এই মহিলাটা বলে, মাস্টার একবার আমাকে তার একজন বন্ধুর কথা বলেছিলেন, যে একজন মানসিক ডাক্তার, তার নাম হলো অ্যাপোথিকা। তার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। আমাদের মাস্টার যেহেতু এখন একজন মানসিক রোগী হয়ে গিয়েছেন, সেজন্য আমাদের তার সাহায্য নেওয়া উচিত। গোলমাটোলিক্স বলে, ঠিক আছে অবেলিক্স, তুমি যে অ্যাপোথিকাকে এখানে নিয়ে আসো। এটা শুনে অ্যাস্ট্রিক্স বলে, এত বড় একটা দায়িত্ব অবেলিক্সকে দেওয়াটা কি ঠিক হবে? এই কাজটা আমার করা উচিত। অবেলিক্স বলে, হ্যাঁ আমি সামলে নেব, তুমি শুধু শুধু আমার পিছু কেন করছো? অ্যাস্ট্রিক্স বলে, তুমি যেখানেই যাও সেখানেই কিছু একটা গন্ডগোল অবশ্যই করে আসো। এই কথা নিয়ে তারা দুইজন ঝগড়া করতে শুরু করে। এইসব দেখে গোলমাটোলিক্স বলে, অনেক হয়েছে, তোমরা দুইজন একসাথে যাও। তারপর আমরা দেখি গোলমাটোলিক্স আর অ্যাবলিক্স নামের ওই লোকটা যে গোলমাটোলিক্সকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছে, তারা দুইজন পূর্ণিমার রাতের যুদ্ধের জন্য অনেক ভালোভাবে প্র্যাকটিস করছিল। তবে অ্যাবলিক্স নামের এই লোকটার প্র্যাকটিস দেখে মনে হচ্ছিল যে গোলমাটোলিক্সকে সে কয়েক সেকেন্ডের মধ্যেই মেরে একদম তামাতামা করে দিবে। ওইদিকে আমরা দেখি অ্যাস্ট্রিক্স আর অবেলিক্স অনেক ভয়ানক একটা রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছিল। বেশ অনেকটা সময় এই ভয়ানক রাস্তায় হাঁটার পরে তারা সামনে একটা গুহার ভিতরে চলে আসে এবং গুহার ভিতরে সামনে গিয়ে তারা অ্যাপোথিকাকে দেখতে পায়। অ্যাপোথিকা বলে, তো তোমরা এখানে কেন এসেছো? অ্যাস্ট্রিক্স বলে, আপনার বন্ধু অর্থাৎ আমাদের মাস্টার অবেলিক্সের কারণে অনেক অসুস্থ হয়ে গিয়েছেন, আমাদের আপনার সাহায্যের প্রয়োজন। অ্যাস্ট্রিক্স অবেলিক্সের নাম বলার কারণে অবেলিক্স তার সাথে এখানেও ঝগড়া করতে শুরু করে। অ্যাপোথিকা তাদের দুইজনের ঝগড়া থামিয়ে দেয় আর তাদের সাথে গ্রামে আসার জন্য রাজি হয়ে যায়। ওইদিকে আমরা দেখি জুলিয়াস তার সৈনিকদেরকে নিয়ে মেটাডাটার কাছে চলে এসেছে। অ্যাবলিক্স জুলিয়াসের সামনে মাথা নত করে তাকে সম্মান জানায়। জুলিয়াস জিজ্ঞাসা করে, তোমাদের ওই মহাযুদ্ধের প্রস্তুতি কেমন চলছে? মেটাডাটা বলে, হ্যাঁ ভালোই চলছে। ওইদিকে আমরা দেখি অ্যাস্ট্রিক্স আর অবেলিক্স অ্যাপোথিকাকে যখন গ্রামে নিয়ে আসে, তখন সে বৃদ্ধ লোকের এরকম আচরণ দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে, তার এমন অবস্থা কিভাবে হয়েছে? অবেলিক্স বলে, সে পাথরের সাথে ধাক্কা খেয়েছিল এভাবে। এটা বলে সে তার উপর এই বিশাল পাথরটা ফেলে দেয়। অ্যাস্ট্রিক্স বলে, আমি তোমাকে নিয়ে কি করব? তাড়াতাড়ি ওনাকে বের করো। পাথর সরানোর পরে তারা দেখতে পায় যে এই পাথর পড়ার কারণে অ্যাপোথিকারও স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। আর এই ঘটনার সাথে সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়। এপিসোডের শুরুতে আমরা এই দুইজনকে আজকে যেই যুদ্ধটা হবে সেই যুদ্ধের বিষয়ে কথা বলতে দেখি। তারা বলছিল একদিকে রয়েছে গৌল গ্রামের সর্দার গোলমাটোলিক্স, আর তার সাথে যুদ্ধ করবে রোমান রাজ্য থেকে অ্যাবলিক্স নামক একজন যোদ্ধা। তাদের দুইজনের মধ্যে যে জিতবে সে ওই ছোট্ট গ্রামের সর্দার হয়ে যাবে। দেখা যায় সেখানে আজকের এই যুদ্ধের জন্য অনেক বড় আয়োজন করা হয়েছে। সেখানে মেলায় অনেক মানুষ এসেছে। এইদিকে আমরা দেখি অ্যাস্ট্রিক্স আর অবেলিক্সের গ্রামে সবাই মিলে একটা মিটিং করছিল। মিটিংয়ে এই বৃদ্ধ লোক বলে, আমাদের মাস্টারের স্মৃতিশক্তি এখনো ফিরে আসেনি, আর ওনার বানানো ম্যাজিক্যাল ঔষধ ছাড়া আমাদের গোলমাটোলিক্স কোনোভাবেই এই যুদ্ধে জিততে পারবে না। গোলমাটোলিক্সের ওয়াইফ বলে, ওনার কথাটা একদম সঠিক, আমার মনে হয় আমাদের গ্রামের সর্দার এখন পরিবর্তন করে দেওয়া উচিত। আর এই মুহূর্তে এমন একজনকে সর্দার করা উচিত যে এই যুদ্ধে অনেক সহজেই জিততে পারবে, যেমন অবেলিক্স। সে ছোটবেলায় ম্যাজিক্যাল ঔষধের মধ্যে পড়ে যাওয়ার কারণে সে ঔষধ পান না করেই তার ভিতরে ম্যাজিক্যাল ঔষধের পাওয়ার রয়েছে। তাই আমাদেরও অবলিক্সকেই সর্দার বানানো উচিত।
তখন এই লোকটা সামনে এসে বলে, আমি অবেলিক্সের থেকে ভালো যুদ্ধ করতে পারবো, সেজন্য আমার সর্দার হওয়া উচিত। তখন এই লোকটা সামনে এসে বলে, একদমই না, আমাদের একজন অভিজ্ঞ সর্দার প্রয়োজন। এই বৃদ্ধ লোক বলে, ধুর, তোমরা ফালতু কথা বলছো, আমাদের কোনো অভিজ্ঞ নয়, বরং একজন সুন্দর চেহারার সর্দার প্রয়োজন। এই মেয়েটা বলে, তাহলে তো সর্দার আমার হওয়া উচিত। এভাবে কে সর্দার হবে এটা নিয়ে সেখানে সবাই মারামারি করতে শুরু করে। ওইদিকে আমরা দেখি যুদ্ধের সময় চলে আসার কারণে তারা বলছিল যে 2 জন সর্দারকে এখানে এখনই উপস্থিত করতে হবে। এদিকে আমরা দেখি এই ছোট্ট সৈনিকটা গ্রামে এসে সবাইকে বলে, আমি এখানে আপনাদের সর্দারকে যুদ্ধের জন্য নিয়ে যেতে এসেছি। গোলমাটোলিক্স বলে, ঠিক আছে, আমরা এখনই আসছি। তখন গোলমাটোলিক্স সবাইকে বলে, আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই বাঁচাতে হবে। যদি অবেলিক্স সর্দার হয়ে যায় তাহলে আমি পিছনে সরে যাব। তারা যখন অবেলিক্সকে সর্দার হওয়ার কথা বলে তখন অবেলিক্স বলে, আমি সর্দার হতে পারবো না। অ্যাস্ট্রিক্স আমার বিষয়ে সবসময় ঠিক কথাই বলতো, আমি সবসময় সবকিছু গন্ডগোল করে দেই। অ্যাস্ট্রিক্স বলে, এরকম না, এই মুহূর্তে আমাদের গ্রামের সর্দার হওয়ার জন্য তুমিই যোগ্য, তোমাকে সর্দার হতেই হবে, এটাই শেষ কথা। অবেলিক্স বলে, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, কিন্তু এখন আমি সর্দার হয়ে অ্যাস্ট্রিক্সকে সর্দার বানাচ্ছি। অ্যাস্ট্রিক্স বলে, তুমি কি বলছো? অবেলিক্স বলে, তোমরা আমাকে সর্দার বানিয়েছ, আর আমি সর্দার হয়েছি, আর সর্দার হয়ে আমি তোমাকে সর্দার বানিয়েছি, এটাই শেষ কথা। অ্যাস্ট্রিক্স বলে, আচ্ছা এই কথা, তাহলে আমি এখন সর্দার হয়ে আমি তোমাকে সর্দার বানাচ্ছি। অবেলিক্স বলে, আমি আবারও তোমাকে সর্দার বানাচ্ছি। অ্যাস্ট্রিক্স বলে, আমি তোমাকে বানাচ্ছি। এভাবে আমাকে তোমাকে চলতেই থাকে। তখন গোলমাটোলিক্সের স্ত্রী অবেলিক্সকে বুঝিয়ে বলে যে তুমি আমাদের শেষ ভরসা, তোমাকে সর্দার হতেই হবে। ওনার রিকোয়েস্ট শুনে অবেলিক্স রাজি হয়ে যায়। গ্রামের সবাই অবেলিক্সের জয়ধ্বনি দিতে দিতে তাকে গাড়িতে উঠিয়ে দেয়, আর গাড়িটা অবেলিক্সকে নিয়ে যুদ্ধের ময়দানে এগিয়ে যায়। ওইদিকে আমরা দেখি যুদ্ধের ময়দানে রোমান রাজ্যের রাজা জুলিয়াস চলে আসে। এইদিকে অবেলিক্স এখানে আসার পর ওজন মাপার জন্য যখন এই মেশিনের উপর দাঁড়ায় তখন মেশিনটাই ভেঙে যায়। তারপর যুদ্ধ দেখার জন্য গ্রামের সমস্ত মানুষেরা ধীরে ধীরে এখানে চলে আসে। প্রথমে তারা কিছুক্ষণ এই মেলায় ঘোরাঘুরি করে অনেক আনন্দ করে। এইদিকে জুলিয়াস যুদ্ধ দেখার জন্য এখানে এসে বসে পড়ে। এইদিকে আমরা দেখি পটাশ যখন এখানে এসে একটা শরবত পান করছিল তখন এই সৈনিকটা এখানে এসে মেডারাটাকে বলে, আমাদের প্রোগ্রামে একটা পরিবর্তন এসেছে, সেটা হলো এখন গোলমাটোলিক্স ওই গ্রামের সর্দার হয়ে যুদ্ধ করবে না, বরং তাদের নতুন একজন সর্দার যুদ্ধ করবে, তার নাম হলো অবেলিক্স। অবেলিক্সের নাম শুনে পটাশ অনেক ভয় পেয়ে যায়, আর বলে অবেলিক্স ছোটবেলায় ম্যাজিক্যাল ঔষধের মধ্যে পড়ে গিয়েছিল, তারপর থেকে ম্যাজিক্যাল ঔষধের প্রভাব তার উপর সবসময় কাজ করে, অবেলিক্সের সামনে কেউই টিকতে পারবে না। ওইদিকে আমরা দেখি অ্যাস্ট্রিক্স আর গোলমাটোলিক্স অবেলিক্সের জন্য কিছু খাবার নিয়ে একটা ঘরের ভিতরে আসতে থাকে। গোলমাটোলিক্স বলে, আমার এই নতুন জীবনটা অনেক ভালো লাগছে, মানে আমি সর্দার না হয়ে এভাবেই অনেক ভালো অনুভব করছি, অনেক হালকা অনুভব করছি, আমি আমাকে বেশি সময় দিতে পারছি, আমার মনে হচ্ছে অবেলিক্সকেই ভবিষ্যতেও সর্দার হয়ে থাকা উচিত। অ্যাস্ট্রিক্স বলে, আপনি কি মজা করছেন? গোলমাটোলিক্স বলে, না, আমি মজা করব কেন? অ্যাস্ট্রিক্স বলে, কারণ একজন নকল সর্দার হয়ে গ্রামবাসীকে বাঁচানোর জন্য যুদ্ধ করার ক্ষেত্রে অবেলিক্স একদম পারফেক্ট, কিন্তু আপনি তো জানেন যে অবেলিক্সের সম্পূর্ণ একটা গ্রামকে সামলানোর কোনো যোগ্যতা নেই। গোলমাটোলিক্স বলে, আমার এরকম মনে হয় না, আর তুমি এটা নিয়ে বেশি ভেবো না। এটা বলে সে চলে যায়। তখন আমরা দেখি অবেলিক্স এই পর্দার পিছন থেকে অ্যাস্ট্রিক্সের সমস্ত কথা শুনে ফেলেছে, আর বলে, তার মানে তুমি আমাকে নিয়ে পিছনে পিছনে এরকম কথা বলো, তাই না? অ্যাস্ট্রিক্স বলে, আমি এরকম বলতে চাইনি। অবেলিক্স বলে, আমি সব বুঝতে পেরেছি, তুমি কি বলতে চেয়েছো। অ্যাস্ট্রিক্স বলে, হ্যাঁ, আমি এরকম কথা বলেছি, কিন্তু তোমার কি মনে হয় তুমি কি পুরো একটা গ্রামকে সামলাতে পারবে? অবেলিক্স বলে, হ্যাঁ, আমি অবশ্যই পারবো, আমি বুঝতে পেরেছি তোমার এটা দেখে ভিতর থেকে অনেক জ্বলছে যে এখন গ্রামের সর্দার হয়ে সমস্ত সিদ্ধান্ত আমি নিচ্ছি। অ্যাস্ট্রিক্স বলে, আমাদের মাস্টারের উপর পাথর ফেলার সিদ্ধান্ত তুমি নিয়েছিলে, আর এটার জন্যই আমরা আজকে এখানে আছি। অবেলিক্স বলে, তোমার চিন্তা ভাবনা সবসময়ই এরকম ছোট মানের ছিল, আমার গ্রামে আমার সর্দার হওয়া নিয়ে কারোর কোনো প্রবলেম নেই, যদি তোমার কোনো প্রবলেম থাকে তাহলে আমার গ্রাম থেকে যার যখন মনে চায় তখনই সে বেরিয়ে যেতে পারে। অ্যাস্ট্রিক্স বলে, তুমি এটা কি বলছো? তুমি কি আমাকে গ্রাম থেকে বের হতে বলছো?
তুমি আমাকে এই কথা বলার সাহস কিভাবে করলে? অবেলিক্স রাগ করে চিৎকার করে বলে, বেরিয়ে যাও আমার গ্রাম থেকে। এটা শুনে অ্যাস্ট্রিক্স অনেক কষ্ট পায় আর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সে প্রচণ্ড মন খারাপ করে রাস্তায় হাঁটাহাঁটি করছিল। তখন সে এখানে বৃদ্ধ লোক আর অ্যাপোথিকাকে ভংচং করতে দেখে আর দৌড়ে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে। তাদেরকে বাঁচাইতে যেয়ে তাদের কর্মকাণ্ডের কারণে অ্যাস্ট্রিক্সের অবস্থা তামাতামা হয়ে যায়। অ্যাস্ট্রিক্স তাদের পিছু করতে করতে এই ভুলাইয়ার ভিতরে চলে আসে। এইদিকে আমরা দেখি দিন পার হয়ে যখন সন্ধ্যা নেমে আসে তখন এখানে মহাযুদ্ধ শুরু হয়ে যায়। প্রথমে এই মহাশয় অনেক ভাব নিয়ে ময়দানে এন্ট্রি মারে, কিন্তু যখন সে দেখে তার সাথে যুদ্ধ করার জন্য এখানে অবেলিক্স এসেছে তখন বেচারার অবস্থা খারাপ হয়ে যায়। অবেলিক্স যখন স্টেজে ওঠে তখন পুরো স্টেজ কাঁপতে শুরু করে। তখন এই লোকটা বলে, এখন আপনাদেরকে এই মাইকে ছোট্ট একটা ভাষণ দিতে হবে। এই লোকটা জুলিয়াসকে বলে, আমার শেষ ইচ্ছা হিসেবে আমার শেষ সালামটা কবুল করুন। এটা শুনে জুলিয়াস এরকম করে। তারপর লোকটা যখন অবেলিক্সকে ভাষণ দিতে বলে তখন ভাষণ দেওয়ার কথা শুনে অবেলিক্সের অবস্থা খারাপ হয়ে যায় এবং সে আশেপাশে অ্যাস্ট্রিক্সকে খুঁজতে থাকে, কেননা অবেলিক্স মানুষদের সামনে কথা বলতে পারে না। সে যখনই অনেকগুলো মানুষদের সামনে কথা বলার চেষ্টা করে তখনই তার মাথা ঘুরতে শুরু করে এবং টেনশনে তার কপাল থেকে ঘাম পড়তে শুরু করে। সেজন্য যখনই মানুষদের সামনে কথা বলতে যেয়ে অবেলিক্সের অবস্থা খারাপ হয়ে যায় তখন অ্যাস্ট্রিক্স পুরো সিচুয়েশনটাকে সামলে নিত। কিন্তু এখন তাদের ঝগড়ার কারণে অ্যাস্ট্রিক্স এখানে উপস্থিত না থাকায় অবেলিক্সের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। ওইদিকে আমরা দেখি ওই ভুলাইয়ার মধ্যে ঘুরতে ঘুরতে অ্যাস্ট্রিক্স মাইকের আওয়াজ শুনে বুঝতে পারে যে যুদ্ধের ময়দানে উঠে ভাষণ দেওয়ার সময় অবেলিক্সের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সে আপ্রাণ চেষ্টা করে এই ভুলাইয়া থেকে বের হয়ে যুদ্ধের ময়দানে অবেলিক্সের কাছে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু সে যুদ্ধের ময়দানে পৌঁছানোর আগেই অবেলিক্স মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। সবাই অবেলিক্সকে উঠানোর চেষ্টা করতে থাকে। অ্যাস্ট্রিক্স দৌড়াতে দৌড়াতে যতক্ষণে যুদ্ধের ময়দানে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অবেলিক্স এই যুদ্ধটা হেরে যায়। এটা দেখে জুলিয়াস অনেক খুশি হয়ে যায় আর এটার সাথে এই পর্বটা এখানেই শেষ হয়। এপিসোডের শুরুতে আমরা দেখি অবেলিক্স যুদ্ধে হেরে যাওয়ার কারণে জুলিয়াসের আদেশে সমস্ত সৈনিকরা গোল মাটোলিক্স ও তার পুরো গ্রামবাসীকে এভাবে ঘিরে ধরে। আর এই মহাশয় যুদ্ধে বিজয় লাভ করার কারণে সমস্ত দর্শকরা তারা জয়ধ্বনি দিতে থাকে। এটা দেখে এরা সবাই হা করে তাকিয়ে থাকে। অ্যাবলিক্স এখানে দাঁড়িয়ে জুলিয়াসকে চিৎকার করে বলতে থাকে, এই বিজয়টা সম্পূর্ণ আপনার জন্য। তখন বৃদ্ধ লোক মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে যুদ্ধের ময়দানে এসে উল্টাপাল্টা করতে থাকে। এটা দেখে অ্যাবলিক্স তাকে এভাবে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর সে এই লোহার জিনিসটা দিয়ে বৃদ্ধ লোকের মাথায় আঘাত করার কারণে তার অতীতের সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যায়। তখন অ্যাস্ট্রিক্স দৌড়ে সেখানে চলে আসে। বৃদ্ধ লোকের জ্ঞান ফিরে এসেছে এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। তখন তারা দুইজন স্টেজের নিচে লুকিয়ে পড়ে। অ্যাস্ট্রিক্স বলে, আমাদের কিছু একটা করতেই হবে। বৃদ্ধ লোক বলে, আমরা কিচ্ছু করতে পারবো না, আমাদেরকে আত্মসমর্পণই করতে হবে, এটাই নিয়ম। তখন অ্যাস্ট্রিক্স কিছু একটা চিন্তা করে দৌড়ে সেখান থেকে চলে যায়। এইদিকে আমরা দেখি সৈনিকরা যখন গ্রামবাসীদেরকে এভাবে ঘিরে ধরে তখন অবেলিক্সের কুকুরটা এভাবে তাকে জাগিয়ে তোলে। অবেলিক্স আশেপাশের সিচুয়েশন দেখে অনেক আফসোস করতে থাকে। তখন জুলিয়াস সবার সামনে বলতে থাকে, আজকের দিনটা অনেক স্পেশাল, কারণ আজকে শেষ বেঁচে থাকা একটা গৌল গ্রামটা আমি নিজের করে নিয়েছি। আজকের দিনে আমার রোমান রাজ্যের বিজয় হয়েছে আর আজ থেকে সম্পূর্ণ গৌলের উপর আমার রাজত্ব থাকবে। তখন এখান থেকে অ্যাস্ট্রিক্স চিৎকার করে বলে, তুমি সম্পূর্ণ গৌলের উপর এখনো রাজত্ব করতে পারোনি। একজন গৌল এখনো জীবিত আছে, সেটা হচ্ছি আমি। জুলিয়াস বলে, তুমি উল্টাপাল্টা কথা বলো না, তোমাদের সর্দার পরাজিত হয়ে আমার সামনে পড়ে আছে, তুমিও হার স্বীকার করে নাও। অ্যাস্ট্রিক্স বলে, সে আমার সর্দার না, এই যুদ্ধটা শুরু হওয়ার আগে উনি নিজে আমাকে ওনার রাজ্য থেকে বের করে দিয়েছিলেন। আর একজন সর্দার হিসেবে আমার বন্ধু অবেলিক্সের এই সিদ্ধান্তটা অনেক সুন্দর ছিল। আমি এখনো শেষ একজন যোদ্ধা বাকি আছি। এইসব দেখে সেখানে সমস্ত দর্শকরা যুদ্ধ দেখার জন্য বায়না করতে থাকে। জুলিয়াস বলে, ঠিক আছে, যদি তোমরা যুদ্ধ দেখতে চাও তাহলে যুদ্ধ অবশ্যই হবে। এটা বলে জুলিয়াস অবেলিক্স আর অ্যাস্ট্রিক্সের গ্রামটাকে এভাবে ধ্বংস করতে শুরু করে।
এই ধ্বংসলীলা দেখে বৃদ্ধ লোক বলে নিয়ম ভঙ্গ করে জুলিয়াস অনেক বড় ভুল করেছে, তাকে তার মূল্য দিতেই হবে। এইসব ধ্বংসলীলা দেখে মেটারাটাও অনেক অবাক হয়ে যায় আর বলে আপনারা তো জিতে গিয়েছেন, তাহলে এই গ্রামটাকে ধ্বংস করছেন কেন? এই লোকটা বলে তুমি ভুলে যেও না এই মহাযুদ্ধের আইডিয়াটা তুমি দিয়েছিলে। মেটারাটা বলে আমি শুধু আইডিয়া দিয়েছিলাম, কিন্তু কোনো গ্রামকে ধ্বংস করতে বলিনি। এই লোকটা অনেক খারাপ ভাষায় মেটারাটাকে বলতে থাকে এখানে একটা যুদ্ধ হচ্ছে, আর এই সিরিয়াস একটা সময়ে তুমি এরকম ফালতু কথা বলছো কেন? তুমি কি আমাদের পক্ষে নাকি ওই নরপশুদের পক্ষে? এটার উত্তরে সে কিছুই বলে না। অ্যাস্ট্রিক্স এখান থেকে চিৎকার করে বলে তুমি যেটা করছো সেটা আইনের বিরুদ্ধে। জুলিয়াস বলে তোমার গ্রামের সাথে তোমাদের এই আইনটাও এখন ধুলোর সাথে মিশে যাবে। তখন জুলিয়াসের নির্দেশে সমস্ত সৈনিকরা অ্যাস্ট্রিক্সকে ধরার জন্য আসতে থাকে। সেই সময় বৃদ্ধ লোক এখান থেকে বের হয়ে যখন এখানে আসে তখন 3টা সৈনিক তাকে ধরে ফেলে। সেই সময় মেটারাটা সেখানে এসে বৃদ্ধ লোককে ছাড়িয়ে নেয়। বৃদ্ধ লোক বলে তুমি আমাকে সাহায্য করছো কেন? মেটারাটা বলে আমি সঠিক পথ বেছে নিচ্ছি। এদিকে অ্যাস্ট্রিক্স এই সৈনিকদের সাথে যুদ্ধ করতে শুরু করে। ওইদিকে গোলমাটোলিক্স তার গ্রামের সবাইকে বলে আমরা বর্তমানে একটা যুদ্ধে রয়েছি, আর আমাদের কাছে কোনো ম্যাজিক্যাল ঔষধও নেই, শুধু রয়েছে একে অপরের সঙ্গ। এখানে আমরা কেউই কারোর থেকে কম না, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। এটা বলে সবাই ওই সৈনিকদের সাথে যুদ্ধ করতে শুরু করে। ওইদিকে মেটারাটা বৃদ্ধ লোককে একটা শর্টকাট রাস্তা দিয়ে নৌকায় করে গ্রামের দিকে এগিয়ে যায়, আর বৃদ্ধ লোক বাড়িতে এসে আবারও তার ম্যাজিক্যাল ঔষধ বানিয়ে রেডি করে ফেলে। এদিকে গ্রামবাসীরা যুদ্ধ করতে করতে বৃদ্ধ লোকের বাড়ি থেকে ওই আগের মতো একটা বিস্ফোরণ দেখে বুঝতে পারে যে বৃদ্ধ লোক ম্যাজিক্যাল ঔষধ বানিয়ে রেডি করে ফেলেছে। ওবেলিক্স সবাইকে এভাবে নিয়ে গ্রামের দিকে এগিয়ে আসে। সবাই যখন গ্রামে পৌঁছায় তখন দেখতে পায় যে এরা বৃদ্ধ লোক আর মেটারাটাকে বন্দি বানিয়ে ফেলেছে, আর ম্যাজিক্যাল ঔষধকে নিজের দখলে নিয়ে নিয়েছে। এই লোকটা পটাশকে ম্যাজিক্যাল ঔষধ পান করিয়ে ওবেলিক্সের সাথে যুদ্ধ করতে পাঠিয়ে দেয়। পটাশ ওবেলিক্সকে একটা ঘুষি মেরে তাকে দূরে পাঠিয়ে দেয়। তাদের দুইজনের মাঝে ভয়ানক একটা ফাইট শুরু হয়ে যায়। সমস্ত সৈনিকরা ম্যাজিক্যাল ঔষধ পান করে ওবেলিক্সের উপর আক্রমণ করতে শুরু করে। ওবেলিক্স এতগুলোর সাথে একা পেরে উঠছিল না। তখন এই লোকটাও ম্যাজিক্যাল ঔষধ পান করে সব সৈনিকদেরকে নিয়ে তাদের উপর ফাইনাল আক্রমণ করার জন্য এগিয়ে যায়। গোলমাটোলিক্স বলে আমাদের হারিয়ে ফেলার জন্য এখন আর কিচ্ছু বাকি নেই, তাই আমাদের শরীরে যত শক্তি রয়েছে আমরা সেই সমস্ত শক্তি দিয়ে আজকে যুদ্ধ করব। তারা যখন যুদ্ধের জন্য এগিয়ে যায় তখন হঠাৎ করে এরা সবাই আকাশে উড়ে যায়, আর তাদের শরীরটা কালারফুল হয়ে যায়। পটাশ বলে আয় হায়, এটা তো শক্তি বাড়ানোর ঔষধ না, এই ঔষধ পান করলে মানুষ রঙিন হয়ে যায় আর আকাশে উঠতে শুরু করে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এত কিছু হয়ে যাওয়ার পরেও বৃদ্ধ লোক এতক্ষণ ধরে এত শান্ত কিভাবে দাঁড়িয়েছিল। সে জানতো যে ম্যাজিক্যাল ঔষধ বানালে তারা ধরা পড়ে যাবে, সেজন্য সে ইচ্ছে করেই এই ভুল ঔষধ বানিয়েছিল। আকাশে এত রঙিন দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগছিল। এই দৃশ্যটা দেখে জুলিয়াসেরও মন ভালো হয়ে যায়। তারপর গোলমাটোলিক্স গ্রামের সবাইকে আগুন নিভাতে বলে সে আবারও যুদ্ধের ময়দানে চলে আসে। মেটারাটা জুলিয়াসকে বলতে থাকে আপনি এদেরকে সবসময় খারাপ ভেবে এসেছেন, আপনি ভাবছেন এরা বেঁচে থাকলে এরা একদিন আপনার ক্ষতি করবে, কিন্তু সত্যি তো এটাই যে এরা কখনোই আপনার মতো পুরো দুনিয়া দখল করতে চায় না। তারা শুধু নিজেদের গ্রামে সুখে শান্তিতে থাকতে চায়, তাই আপনার এইসব চিন্তা বাদ দিয়ে দেওয়া উচিত। তখন সেখানে এই লোকটা আবারও ফিরে আসে। গোলমাটোলিক্স তাকে একটা ঘুষি মেরে আকাশে পাঠিয়ে দেয় এবং জুলিয়াসও তাদের গ্রামটা তাদেরকে ফিরিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা গ্রামবাসীদেরকে আবারও আগের মতো আগুনের চারপাশে বসে পার্টি করতে দেখি, কিন্তু এইসবের মধ্যে একসময় অ্যাপোথিকার মাথায়ও বৃদ্ধ লোকের মতো আঘাত লেগে তার স্মৃতিশক্তিও আবারও ফিরে আসে, আর সবকিছু আগের মতো হয়ে যায়। এবং ওবেলিক্সও নিজের ভয়কে জয় করে সবার সামনে দাঁড়িয়ে কিভাবে ভাষণ দিতে হয় সেটাও শিখে ফেলে। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ভয়েস শুনতে পাই, সে বলে আর এভাবেই এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারটা শেষ হয়ে যায়। আর প্রত্যেকবারের মতো এই সমস্ত গ্রামবাসীরা সকাল হওয়া পর্যন্ত আনন্দ উল্লাস করতে থাকে, কিন্তু সেখানে সবাই উপস্থিত ছিল না।
আমরা দেখি গোল মাটোলিক্স ও তার স্ত্রী রাতের বেলা এখানে বসে বসে রোমান্টিক সময় কাটাচ্ছিল। আর এভাবেই একটা হ্যাপি এন্ডিংয়ের সাথে এই গল্পটা এখানেই শেষ হয়।